নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন অনিন্দিতা দাশের কলমে গোয়েন্দা ইন্দ্রজিৎ সিরিজের গল্প হীরক রহস্য। গল্প পাঠে দিগন্ত চ্যাটার্জি, ইন্দ্রর ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, অরণ্যর ভূমিকায় মৃন্ময় মান্না, সোমনাথের ভূমিকায় ইন্দ্রনীল কুমার, বিশ্বজিতের ভূমিকায় জয়দীপ চক্রবর্তী, অতুলের ভূমিকায় জয় ভট্টাচার্য, রোহিতের ভূমিকায় সুদীপ্ত সরকার ও মাসির ভূমিকায় মৌসুমী চক্রবর্তী। আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন স্ক্রিবলিং মাইন্ড থেকে শ্রাবণ্য। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন অনিন্দিতা দাশের কলমে হীরক রহস্য। ভোরবেলায় হাত পা ছড়িয়ে বিছানায় ঘুমোচ্ছিল অরণ্য। কাল মেনকা মাসি দুর্দান্ত স্বাদের মরিচ চিকেন বানিয়েছিল। লোভের বসে এতটাই খেয়ে ফেলেছিল যে তারপর আর বাড়ি ফেরার ক্ষমতা বা ইচ্ছে কোনোটাই হয়নি। ধপাস করে ইন্দ্রের ফ্ল্যাটের গেস্ট রুমটার বিছানায় বডি ফেলে দিয়েছিল। কলিং বেলের কর্কশ শব্দ শুনে হঠাৎ ঘুমটা ভেঙে গেল তার। পাশে রাখা মোবাইলে দেখল সবে 9টা বাজে। এই সময় আবার কে এলো রে বাবা? তবে কি নতুন কোনো মক্কেল? ইন্দ্র কাল কিছু বলল না তো? কথাটা মাথায় আসতেই বিছানা ছেড়ে উঠে পড়ল অরণ্য। বেল শুনতে পেয়ে ইন্দ্রজিৎ ততক্ষণে দরজা খুলে দিয়েছে। বিনা আহ্বানই ভেতরে ঢুকে এলেন আবাসনের সেক্রেটারি ডক্টর বিশ্বজিৎ পুরকায়স্থ। হাউমাউ করে বললেন, সর্বনাশ হয়ে গেছে ইন্দ্রজিৎ বাবু, কি ঝামেলা বলুন দেখি। আবাসনে পুলিশ এসেছে, একমাত্র আপনিই পারেন আমাদের এই বিপদ থেকে বাঁচাতে। কিন্তু কি হয়েছে সেটা ঠিক মতো না জানলে হঠাৎ আবাসনে পুলিশই বা কেন? অরণ্য দেখল দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছেন 10-12 জন ভদ্রলোক। মুখ চেনে সে, এরা প্রত্যেকেই এই কমপ্লেক্সের বাসিন্দা। 3/1 নম্বর ফ্ল্যাটের সায়ন দত্ত খুন হয়েছেন। পুলিশ তো তাই সন্দেহ করছে। একা একজন নির্বিরোধী মানুষ, কে খুন করবে বলেন দেখি? আত্মহত্যাও তো হতে পারে, কিন্তু পুলিশ আত্মহত্যার থিওরি মানতে রাজি নয়। ইন্দ্রজিৎ বলল, হঠাৎ পুলিশ কেন খুন বলে সন্দেহ করবে? নিশ্চয়ই এমন কিছু লক্ষ্য করেছে যাতে তারা এই সিদ্ধান্তে আসতে বাধ্য হয়েছে। এতক্ষণে খানিক ধাতস্থ হয়েছেন বিশ্বজিৎ বাবু। গম্ভীর মুখে উত্তর দিলেন, সেসব আমরা কি করে বুঝবো বলুন? আপনি বুঝলেও বুঝতে পারেন, পুলিশ এমন আবভাব করছে যেন খুনি কমপ্লেক্সের বাসিন্দাদের মধ্যে কেউ একজন। আরে মশাই, আমরা কারোর সাথে মাঝে থাকি না, এসব উল্টো পাল্টা ব্যবহারে কোনো মানে আছে? কোথায় পুলিশ হয়ে সাধারণ মানুষের পাশে থাকবে, তা না জেরা একেবারে জেরবার করে দিলে। এই জন্যই মানুষ আজকাল পুলিশকে খবর দিতে ভয় পায়। গম্ভীর মুখে বলল ইন্দ্রজিৎ। চলুন তো দেখি কি হয়েছে। চলুন চলুন। ইন্দ্রজিৎ সরকারকে ভেতরে ঢুকতে দেখে বিরক্তি মুখে এগিয়ে এলেন হোমিসাইড ইন্সপেক্টর মিস্টার বিশ্বাস। জানেন না বুঝি এখানে এরম ভাবে কেউ ঢুকে পড়তে পারে ফ্ল্যাটে? এখানে একটা খুন হয়ে গেছে। বলতে বলতে চোখ তুলে তাকিয়ে ইন্দ্রজিৎকে দেখে অবাক গলায় বললেন, আপনি আপনি এখানে কোত্থেকে? কে খবর দিল আপনাকে? তুমি সোমনাথ না? টালিগঞ্জ থানায় পোস্টিং ছিলে আগে। আরে এখানে কবে এলে? এই তো বছরখানেক হবে ইন্দ্রদা। কিন্তু আপনি? আমি তো এই কমপ্লেক্সেই থাকি, 4th ফ্লোরে। আচ্ছা, কেসটা ঠিক কি বলো দেখি। খুন? একদম নিশ্চিত তুমি? নিশ্চয়ই নয় দাদা, তবে দেখে আত্মহত্যা বলেই মনে হচ্ছে না। সম্ভবত ভদ্রলোক বিষাক্ত কিছু খেয়েছেন। গলায় হালকা নীলচে ভাব দেখতে পাচ্ছ না? সেখানেই একটা সন্দেহের জায়গা রয়েছে। কেসটাকে কিছুতেই আর আত্মহত্যা বলে মনে করা যায় না। এত ধন সম্পদ বাড়িতে রেখে হঠাৎ কেউ বিষকে আত্মহত্যা কেন করবে আপনিই বলুন? তাছাড়া আমি খবর নিয়ে জেনেছি আগের দিন রাত 12টা পর্যন্ত পার্টনারদের সঙ্গে ব্রিজও খেলছিলেন। বিষ পেলেন কোথা থেকে? কোনো প্রস্তুতি কি কিছুই ছিল না? এমনটা কখনো সম্ভব হয় আপনি নিজে বলুন তো একবার। আমার ধারণা ভদ্রলোককে কোনো উপায়ে হত্যা করা হয়েছে। ব্যাপারটা ভাবার। আচ্ছা, তোমার কি ধারণা চেনা লোক কি কাজটা করেছে? খুনটা কখন হয়েছে বলে মনে হয়? তাছাড়া আর কি বা হতে পারে?
অচেনা লোককে তো আর সৌন্দর্য জামাই আদর করে ঘরে ঢোকাবে না, একসঙ্গে বসে সিগারেটও টানবে না, বা অচেনা লোকের হাতে বিষও খাবে না। সময় বলতে গেলে ওই রাত্রির 2টো থেকে 3টের মধ্যে। আমরা যখন বডি দেখেছি তখন রিগার মর্টিস শুরু হয়ে গেছে। সিগারেট খেয়েছিলেন শ্যাম দত্ত কত রাত্রে, তাও আরেকজন ব্যক্তির সঙ্গে? ইন্টারেস্টিং ব্যাপার তো। আচ্ছা, কি করতেন ইনি? তখন তুমি বললে এত মূল্যবান ধনসম্পদ ফেলে। প্রিসিয়াস স্টোনের বিজনেস ছিল ইন্দ্রদা। রুবি, পান্না, কোরাল, এমারেল্ড, ডায়মন্ড কি নেই স্টকে। বুঝতেই পারছেন, বড় সড়ো ব্যাপার। রিচ ম্যান, শত্রু থাকাটাই খুব স্বাভাবিক। চিন্তিত মুখে ঘাড় নাড়ল ইন্দ্রজিৎ। নতুন কিছু কালেকশন এসেছিল নাকি? এসেছিল, সেগুলো আমরাও পেয়েছি, কিন্তু সেখানে কিছু খোয়া যায়নি। ডিজিটাল ডায়েরিতে সব নোট করা ছিল, আমরা মিলিয়ে নিয়েছি। মোটিভটা সেই কারণেই তো ক্লিয়ার হচ্ছে না। চুরির জন্য খুন, থিওরিটা ঠিক খাটছেই না এখানে। তাহলে খুনটা হলো কেন? কি শত্রুতা ছিল সায়ন দত্তের সঙ্গে? প্রিসিয়াস স্টোনগুলো এখন পুলিশের এখতিয়ারে রয়েছে। সায়ন দত্তর বাড়ির লোক এসে উপযুক্ত প্রমাণ দেখালে ওগুলো নিয়ে যেতে পারবে। ডাক্তার কি বলছে? দেখেই বোঝা যাচ্ছে পয়জনিং। বাকির জন্য পোস্টমর্টেম করাতে হবে। আবাসনের বাসিন্দারা দরজার বাইরে উঁকি ঝুঁকি দিচ্ছিল। গম্ভীর মুখে বলল ইন্দ্রজিৎ, আপনাদের মধ্যে এমন কেউ আছেন যিনি শ্যাম দত্তের ঘনিষ্ঠ ছিলেন? আমি একবার তার সঙ্গে কথা বলতে চাই। বিশ্বজিৎ পুরকায়স্থ এগিয়ে এসে ভিড় করে থাকা একজন বাসিন্দার দিকে তাকিয়ে বললেন, ওহে অতুল, দূরে দাঁড়িয়ে কেন? সায়ন দত্তের তো তোমার সাথে ভালোই বন্ধুত্ব ছিল। নিয়মিত তাসের আসর জমতো ওর ফ্ল্যাটে। তোমার থেকে ভালো সায়নকে চিনবে কে? বলতে পারো ভদ্রলোককে কে খুন করেছে? ভদ্রলোকের কোনো শত্রু ছিল কিনা জানো? অতুল চন্দ্র ধীর পায়ে সামনে এগিয়ে এলেন। চোখে মুখে অস্বস্তি স্পষ্ট। কুণ্ঠিত পদক্ষেপ দেখে বোঝা যায় স্বভাবে ভদ্রলোক, বেশ লাজুক। ইন্দ্রজিতের সামনে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। আপনি তবে নিয়মিত সায়ন দত্তের সঙ্গে ব্রিজ খেলতেন? কেমন খেলতেন ভদ্রলোক? অতুলকে সহজ করে নেওয়ার চেষ্টা করছিল ইন্দ্রজিৎ। ওই রীতিমতো পোক্ত খেলোয়াড় যাকে বলে। ব্রিজের আসরে ওকে মাপ দেওয়া মুশকিল ছিল। আমাদের সঙ্গে আরো দুজন খেলতে আসতো, রোহিত আর অয়ন। রোহিত কয়েক মাস হলো ওই সায়নদার উল্টো দিকের ফ্ল্যাটে এসেছে। অনেক রাত অব্দি আমাদের ব্রিজ খেলা চলতো। আরেকজন মানে অয়ন, তিনি কোন ফ্লোরে থাকেন? এই 3rd ফ্লোরে। অয়ন খুব ভালো ছেলে স্যার, সন্দেহ করার মতো কিছুই নেই। সেটা না হয় আমাদের ওপরই ছেড়ে দিন। তা কালও খেলেছিলেন আপনারা? সায়ন দত্তের খেলায় মন ছিল? স্টেক কে জিতছিল? অন্যরকম তো কিছু লক্ষ্য করিনি স্যার। অধিকাংশ দিনের মতো কালও সায়নদাই জিতছিল। তবে একটা ঘটনা ঘটেছিল। সায়নদার কাছে একটা অদ্ভুত সুন্দর জিনিস হাত ফেরতা হয়ে এসেছিল। আমাদের দেখিয়েওছিলেন। অপূর্ব তার কাটিং, আলো পড়ে যেন ঝলসে উঠছিল। সায়নদার মুখেই শোনা, প্রায় 10 ক্যারেটের কাছাকাছি ওজন, অনেক দাম। কোনো এককালে নেটিভ সেটের মালিক, পেশার সূত্রে এখন একজন নামী ব্যবসায়ী, সে নাকি মেয়ের বিয়ে উপলক্ষে আনতে দিয়েছে। ওই মেয়ের গলা ভরা রত্নহারের মধ্যমণি হবে এই হিরেটি। ইন্দ্রজিতের কানে কানে সোমনাথ বলল, আমরা কিন্তু জিনিসপত্র সিজ করার সময় এমন কোনো ডায়মন্ডের হদিশ পাইনি। আপনার ফ্ল্যাট কোন ফ্লোরে? কাল কখন আপনি ফ্ল্যাটে ফিরেছিলেন? আমার একটু জরুরি কাজ ছিল, তাই 11টা নাগাদ আড্ডা ছেড়ে উঠে পড়ি। খেলা আগেই শেষ হয়ে গিয়েছিল। রোহিত অয়ন বসে ওই সায়নদার সঙ্গে গল্প গুজব করছিল। ওরা কখন ফ্ল্যাটে ফিরেছে আমার জানা নেই। আমি 2nd ফ্লোরে থাকি। আচ্ছা, রোহিত আর অয়ন মানে আপনাদের ব্রিজের বাকি 2 পার্টনার, ওরা কবেই কমপ্লেক্সে এসেছে? অতুল কোনো উত্তর দেওয়ার আগেই বিশ্বজিৎ পুরকায়স্থ বলে উঠলেন, এই তো মাস 7 হবে। ওরা দুজনেই অধ্যাপনার সঙ্গে যুক্ত। বেশ হাসি খুশি, মাঝে মাঝে আমার ফ্ল্যাটে চলে আসতো তো আড্ডা মারতে। অনেক ধন্যবাদ। অতুলের দিকে তাকিয়ে বলল ইন্দ্রজিৎ, প্রয়োজনে আপনার সঙ্গে যোগাযোগ করেন। সোমনাথ, তুমি এসো আমার সঙ্গে। ড্রয়িং রুমে পায়চারি করতে করতে অ্যাস্ট্রেটা হাতে তুলে নিল ইন্দ্রজিৎ। আগেই সতর্কতা বজায় রাখতে গ্লাভস পরে নিয়েছিল। 3টে ব্র্যান্ডের সিগারেট ফিল্টার দেখতে পাচ্ছি, একটা আবার বিদেশি। ফরেন্সিক পাঠিয়ে দাও সোমনাথ, মনে হচ্ছে ক্লু মিললেও মিলতে পারে। তাতে কি সত্যি কিছু বোঝা যাবে ইন্দ্রদা?
শুনলেন তো, 3জন মানুষ প্রায় প্রতিদিন সন্ধেবেলায় এই ফ্ল্যাটে আসতেন। এদের মধ্যে কে সায়ন দত্তকে খুন করেছে সিগারেট ব্র্যান্ডের ফরেন্সিক রিপোর্ট দেখেও তা বোঝা যাবে না। কিভাবে বুঝবেন আপনি বলুন? আঙুলের ছাপটা তো অন্তত পাওয়া যাবে। আমার ধারণা খাবারে নয়, বিষটা সিগারেটে মেশানো হয়েছে। খাবার মেশানো হলে জিভের রং নীলচে হওয়ার সম্ভাবনা ছিল। কার কার আঙুলের ছাপ রয়েছে ফিল্টারে সেটা জানা দরকার। সোমনাথ, তুমি ব্যবস্থা করো। হাতে কিন্তু বেশি সময় নেই। হিরেটা কোথায় গেল? হিরের জন্যই কি খুন? এটা নিশ্চিতভাবে বলা যায় হিরে খুনির হাতে যায়নি। আমার ধারণা সায়ন দত্তের ফ্ল্যাটে খুনির আবার আবির্ভাব ঘটবে। একটা স্পার হয়ে যাওয়ার আগেই রিপোর্টগুলো চাই, তাতে আমাদের খুনিকে ধরতে সুবিধা হবে। বুঝতে পারছি আপনার মাথায় কিছু একটা চলছে, কিন্তু ইন্দ্রদা, আমি এর লেজা মুড়ো কিছুই বুঝতে পারছি না। একটু খোলসা করে যদি বলেন তাহলে খুব ভালো হয়। আমার কাছেও পুরোটা পরিষ্কার নয়। বলতে পারো একটা চান্স নিয়ে দেখছি। বেশি দেরি করলে হয়তো অনেক দেরি হয়ে যাবে। চলো আগে রোহিত অয়নের সঙ্গে কথা বলে নেওয়া যাক। এই কেসে ওরা নতুন কোনো আলোকপাত করতে পারে কিনা দেখা যাক। দরজার বাইরে দাঁড়িয়েছিল অরণ্য। আলাপ করে দিই, হলো সোমনাথ, এই কেসের ইনচার্জ। আর ও অরণ্য, সাংবাদিক, মাঝে মধ্যে আমায় অ্যাসিস্ট করে থাকে। আমি ওকে চিনি, ভেতরে নিয়ে গেলেন না কেন? কেন গেল না ওকেই জিজ্ঞাসা করো। মুচকি হাসল ইন্দ্রজিৎ। উত্তর না দিয়ে গম্ভীর মুখে অরণ্য বলল, বসকে আগেই বলে দিয়েছি 3 দিন নো ওয়ার্ক। মিত্তির কেবল বলছে স্টোরিটা যেন পাবলিক খায়। কাজেই এখন থেকে আমি তোর ছায়া সঙ্গী। সায়ন দত্তের উল্টো দিকের ফ্ল্যাটেই রোহিত থাকে। ব্যালকনি দিয়ে ফ্ল্যাটটা দেখা যায়। বেল বাজাতেই ঘুম ভাঙা চোখে রোহিত দরজা খুলে দিল। ব্যাচেলারদের ফ্ল্যাট যেমন হয়, রোহিতের ফ্ল্যাটটাও তার কোনো ব্যতিক্রম নয়। বোঝা গেল খুন চেঁচামেচি কমপ্লেক্সে পুলিশের ভারী বুটের আগমনেও তার গভীর ঘুম ভাঙেনি। অবাক চোখে উর্দি পড়া সোমনাথের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, সাত সকালে আমার ফ্ল্যাটের দরজায় পুলিশের আনা কেন? আপনাদের উল্টো দিকের ফ্ল্যাটের সায়ন দত্ত খুন হয়েছেন, সেই ব্যাপারে কয়েকটা প্রশ্ন করতেই আমাদের এখানে আগমন। কি দাদা বলছেন আপনি? কাল রাতেই তো দাদার সঙ্গে তাস ফুটিয়ে এলো। বলছিলেন বারান্দায় লাগানো এসির আউটডোর ইউনিটটা একটু গড়বড় করছে। কালকে সম্পূর্ণ সুস্থ সেই মানুষ, এটা হতে পারে না। উল্টো দিকের ফ্ল্যাটে এত চেঁচামেচি, অন্য টাওয়ারের লোক খবর পেয়ে চলে এলো, অথচ আপনার ঘুম ভাঙলো না। আশ্চর্য তো। ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই স্যার, মাঝে মাঝে তাও সমস্যা হয়। ইনসোমনিয়া পেশেন্ট তো, ভোরের দিকে ঘুমে চোখ জুড়িয়ে এলে কোনো চেতনাই থাকে না। আমি এখনো ভাবতে পারছি না সায়নদা নেই। জানেন স্যার, উনি আমাকে নিজের ভাইয়ের মতো স্নেহ করতেন। অমন মানুষকে কে খুন করলো স্যার? আমি তো ভাবতেই পারছি না। সেটাই তো ধোঁয়াশা। শুনলাম আপনারা 3জন সায়ন দত্তের ফ্ল্যাটে নিয়মিত যেতেন, ব্রিজ খেলতেন। তা খেলা নির্বিশত নাকি কিছু পয়সা কড়ির ব্যবস্থাও ছিল? আই মিন স্টক। একেবারে নির্বিষ হলে কি আসর জমে স্যার? ব্রিজের মজাই আসে না। তাই একটু একটু, তবে কারোরই তেমন কিছু লোকসান হতো না। আমরা মোটামুটি সবাই প্রতিষ্ঠিত। দিন শেষে 50-100 খরচ হলে কি বা যায় আসে? 50-100? হ্যাঁ, আপনাদের কাছে কিছুই না, যে ওইসব দিয়ে আপনাদের বাজারে খরচা ওঠে। ছাড়ুন সেসব কথা। আপনি জানতেন মৃত্যু হওয়ার আগে পর্যন্ত সায়ন দত্তের কাছে একটা অতি মূল্যবান হিরে ছিল? ছিল বলছেন কেন স্যার? কালই তো আমরা ওটা দেখে এলুম। সায়নদা দেখিয়েছিল, সুন্দর জিনিসটা। খেলা শেষে অতুলদা, আমি, অয়ন সবাই মিলে গল্প গুজব করছিলাম। হঠাৎ করেই সায়নদা হিরেটা নিয়ে আসে, আমাদের দেখায়। বলে কয়েকদিন আগেই ওর কাছে এসেছে। কয়েক লক্ষ টাকার বিনিময়ে কোনো এক বিখ্যাত ব্যবসায়ীর মেয়ের গলার হাড়ের মধ্যমণি হতে চলেছে।
অমন সুন্দর জিনিসটা দেখে তোমাদের কি মনে হয়েছিল? বাকিদের কি মনে হয়েছিল বলতে পারবো না স্যার, তবে আমার তেমন কিছু মনে হয়নি। জিনিসটা সুন্দর আর দামি, এইটুকুই। আদার ব্যাপারী মানুষ, জাহাজের খবর রেখে করবোটা কি বলতে পারেন? আমি পড়াতে ভালোবাসি, কলেজে পড়াই, ফ্ল্যাটে ফিরে আসি। রাতে ব্রিজ খেলতে সায়নদার ফ্ল্যাটে যাই, খানিক আড্ডা হয়, ফ্রি মুডে ফিরে ডিনার সেরে বইপত্র নিয়ে বসি। 4টে 4:30 নাগাদ ঘুম পেয়ে যায়, ঘুমিয়ে পড়ি, এইটুকুই। আচ্ছা, অতুল চন্দ্র কি করে জানা আছে? মানে কোন পেশার সাথে যুক্ত? ঠিক বলতে পারবো না স্যার, তবে শুনেছি বিমার এজেন্ট। বিমা করানোর সূত্রেই সায়নদার সঙ্গে আলাপ। দিনে দিনে একেবারে পারিবারিক বন্ধুর মতো হয়ে গেছেন। শুনেছি এই কমপ্লেক্সে ফ্ল্যাট কেনার সাজেশনও নাকি অতুলদারই দেওয়া। শুনেছি খেলা ছেড়ে অতুল চন্দ্র কাল তাড়াতাড়ি চলে গিয়েছিলেন, সম্ভবত 11টা নাগাদ। হ্যাঁ স্যার, ওর নাকি কি একটা জরুরি কাজ ছিল। আমরা অবশ্য আরো ঘন্টাখানেক ছিলাম। খেলা অবশ্য 10:30 নাগাদ শেষ হয়ে গিয়েছিল, তবে আড্ডা চলছিল, সঙ্গে টুকটাক মুখ চালানো। সায়নদাই প্রতিদিন কিচেন থেকে মুখরোচক কিছু সাপ্লাই দেন। আমরা মাসে একটা নির্দিষ্ট টাকা পেমেন্ট করে দিই। ভালো ব্যবস্থা। সায়ন দত্ত তাহলে রান্নাবান্না জানতেন? রীতিমতো এক্সপার্ট ছিলেন। একা থাকতেন, নিজের রান্নাবান্না নিজেই করতেন। আপনি কোন ব্র্যান্ডের সিগারেট ব্যবহার করেন? প্রশ্নের ট্র্যাক বদলাতে দেখে একটু সতর্ক হলো রোহিত। হেসে বলল, আমি ও রসে বঞ্চিত। তবে আমাদের ব্রিজ পার্টনারদের মধ্যে অয়ন, সায়নদা, অতুলদা প্রত্যেকেই খায়। তবে অয়ন তেমন একটা খায় না, ওই দিনে 1টা কি 2টো। সায়নদাও তেমন একটা নেশা নেই, ওই টুকটাক। কিন্তু অতুলদা চেন স্মোকার, হোটে সবসময় সিগারেট জ্বলে। কিছু বলতে গেলেই বলে টার্গেটের টেনশন মাথায় নিয়ে কাজ করতে হয়। এমন চাপ মাথায় থাকলে লোকে চেন স্মোকার হতে বাধ্য। অয়ন কোন ব্র্যান্ডের সিগারেট খায়? একটু ভেবে বলল, গোল্ড লিফ, বিদেশি ব্র্যান্ড। আমি ভেবেছিলাম আপনি অতুলদার ব্র্যান্ডের কথা জিজ্ঞেস করবেন। আপনার বাড়িতে কে কে আছেন? অফিসার ইনচার্জ সোমনাথের প্রশ্নের উত্তরে রোহিত বলল, গ্রামে সবাই আছেন, মা, বাবা, দাদা, দিদিরা। কিন্তু কলকাতায় আমি একাই থাকি। বই, ছাত্রছাত্রী নিয়ে দিব্যি দিন কেটে যায়। সায়ন দত্তের পরিবারে কে কে আছে জানা আছে? সেভাবে কখনো পরিবারের লোকজন নিয়ে কথা হয়নি। আমরা খেলতাম, দেশ দশের খবর নিয়ে আড্ডা দিতাম। তবে শুনেছি বর্ধমানের জৌগ্রামে সায়নদার মা বাবা থাকেন। কথায় কথায় দাদাই বলেছিলেন একবার। এখন বাড়িতে স্ত্রী আছে কিনা জানা নেই। অনেক ধন্যবাদ। ও হ্যাঁ, পুলিশকে না জানিয়ে শহর ছেড়ে যাবেন না। যখন ঘর ছেড়ে বেরিয়ে আসছে ইন্দ্ররা, তখন কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে রোহিত বলল, জানি না এই ইনফরমেশন আপনাদের কাজে লাগবে কিনা, তবে যখন বেরিয়ে আসছি তখন দেখছি ব্যালকনিতে লাগানো এসির আউটডোর ইউনিটে ছোট মই বেয়ে উঠে দাদা কি সব খুটখাট করছিলেন। জিজ্ঞেস করাতে বললেন শোয়ার ঘরের এসিটা নাকি কয়েকদিন ধরে গন্ডগোল করছে। আমি বললাম আপনি তো দেখছি মাল্টি ট্যালেন্টেড, এসিও সারাতে পারেন। এখন স্ক্রু ড্রাইভার নিয়ে কুটকুট করতে করতে বললেন চেষ্টা করতে ক্ষতি কি। অনেক ধন্যবাদ। কাজে লাগবে কিনা সেটা আমরা ভেবে দেখব। অরণ্য দেখল শেষ কথাটা শুনে ইন্দ্রের কপালে কেমন উঁচকে গেল। অয়নের কথার মধ্যেও আলাদা কিছু পাওয়া গেল না। অতুলচন্দ্র মিথ্যে বলেনি। সত্যি সেদিন সে সবার আগে বেরিয়েছিল, কিন্তু কি কাজের তাগাদা ছিল তার? জেরা শেষে সায়ন দত্তের ফ্ল্যাটে বসে মুখ খুললেন সোমনাথ।
কিছু বুঝছেন কি ইন্দ্রদা, খুনটা কে করেছে? এইটুকু তো স্পষ্ট, খুনি কমপ্লেক্সের বাইরে থেকে আসেনি। বাইরের লোক হলে কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই থাকতো। ধস্তাধস্তিরও কোনো চিহ্ন নেই। নিকষ অন্ধকারে একটা আলো রেখা যেন দেখতে পাচ্ছি। তবে আগে পোস্টমর্টম আর ফরেন্সিক রিপোর্টগুলো আসুক। একটা কাজ করতে হবে সোমনাথ, সায়ন দত্ত আর এই তিনজনের অতীত সম্পর্কে বিস্তারিত খবরাখবর চাই। আচ্ছা, এই ফ্ল্যাটের চাবিটা আমায় দিতে পারবে? চাবি? ফ্ল্যাটের চাবি দিয়ে কি করবেন ইন্দ্রদা? এই ফ্ল্যাট তো পুলিশ সিজ করে দিয়েছে। সোমনাথের গলায় ইতস্তত ভাব। ইন্দ্রজিতের নজর এড়ালো না। চোরের ওপর বাটপাড়ি করতে হবে। গোপনে ভেতরে না ঢুকলে তোমার হিরে চোর ধরবো কিভাবে? তুমি কিন্তু সন্ধ্যের মধ্যে বাকি খবরগুলো জোগাড়ের চেষ্টা করো। যত তাড়াতাড়ি সম্ভব পোস্টমর্টম রিপোর্টটা চাই। সন্ধ্যার মুখে সোমনাথের ফোন চলে এলো। ইন্দ্র খানিকক্ষণ হুহা করে অরণ্য দিকে তাকিয়ে বলল, গল্প মোটামুটি শেষ। দাঁড়া, লাবুকে একটা ফোন করে নি। হ্যালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটাই জানার ছিল। ঠিক আছে, তোমার পেমেন্ট সময় মতো পেয়ে যাবে। এই অরণ্য, আমার এখন একটু বেরোতে হবে। 9টা নাগাদ ফিরে এলো ইন্দ্রজিৎ। মুখের উজ্জ্বল চেহারা দেখেই অরণ্য বুঝল হীরক রহস্য উন্মোচিত হতে বেশি দেরি নেই। ডিনারে মেনকা মাসি মাটন ভিন্দালু করেছিল, সঙ্গে ফুলকো ফুলকো রুটি। খেতে খেতে ইন্দ্র বলল, পেট পুরে খাস না অরণ্য, আজ রাতে কিন্তু ভস ভস করে ঘুমোলে চলবে না। জেগে থেকে ফাঁদ পাততে হবে। পাখি কিন্তু খুব তাড়াতাড়ি ফাঁদে পা দিতে চলেছে। আচ্ছা শোন, সায়ন দত্তের ফ্ল্যাট থেকে পুলিশি পাহারা তুলে নেওয়া হয়েছে। কলিং বেল সুরেলা শব্দে বেজে উঠল। হেসে ইন্দ্রজিৎ বলল, ওই বোধহয় বিশ্বজিৎ পুরকায়স্থ এলেন। মেনকা মাসি দরজা খুলে দিতে বিশ্বজিৎ পুরকায়স্থ ভেতরে ঢুকে ইন্দ্রজিৎদের ডিনার করতে দেখে সামান্য বিব্রত কণ্ঠে বললেন, আপনারা এত তাড়াতাড়ি খেয়ে নেন জানা ছিল না, তাহলে না একটু পরেই আসতাম। শুধুমুধু পুলিশ কি হ্যারাস করলো বলুন দেখি। সকালে খুন টুন বলে এখন বলছে যে ব্যাপারটা নাকি নিছকই আত্মহত্যা। পোস্টমর্টমের রিপোর্টে নাকি সব ক্লিয়ার হয়ে গেছে, তাই এখন ফ্ল্যাট থেকে পাহারাও তুলে নিচ্ছে। পাবলিককে এইভাবে হেনস্থ করার কোনো মানে হয়? তোদের ভুল, আমরা সাফার করবো কেন? ভাগ্যিস আপনি ছিলেন। কি আর করবেন বলুন? যাক, আপনারা চিন্তামুক্ত হলেন, এই অনেক। আমি আর কি করতে পারলাম? যা করেছেন তাই অনেক, তাই তো এসে আপনাকে খবর দিয়ে গেলাম। সকাল থেকে যা গেল, রাতে অন্তত নিশ্চিতে ঘুমোতে পারবো। আচ্ছা আসি। অরণ্য হাসল। বুঝলাম, মিস্ট্রি সলভড। বল না রে, কে খুন করলো রত্ন ব্যবসায়ী সায়ন দত্তকে? খুন? তা খুনই বটে। জানিস, এই জন্যই বলে চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। শেয়ানে শেয়ানে বেশ ভালোই কোলাকুলি চলছিল, কিন্তু নিজের জালে নিজে জড়িয়ে যদি কেউ খুন হয়, তাহলে কি শাস্তি হয় বল দেখি অরণ্য? আইন কি বলে? তুই মন দিয়ে ভাবতে থাক, আমি ততক্ষণে কয়েকটা কাজ সেরে নিই। কেন যে ইন্দ্র ফালতু এই হেঁয়ালিগুলো ফাঁদে? ডিনারে চিংড়ি ভাতা ছিল, তখন যাওয়া হয়নি। এখন কোক দিয়ে যাচ্ছিল। প্লেটের চিংড়ি ভাজা শেষ হয়ে গিয়েছিল। বিরক্তি মুখে অরণ্য বলল, মাসি, আর কয়েকটা চিংড়ি ভাজা হবে? বাটি থেকে চিংড়ি ভাজা প্লেটে ঢেলে দিয়ে গম্ভীর মুখে মেনকা মাসি বলে উঠল, তোমরা কি আর কোনোদিনই বিয়ে করবে না বলে ঠিক করেছো? করলে তো অন্তত বউয়ের হাতে রান্না চাখতে পারতে, তখন দেখতে মাসির হাতের রান্নার থেকে বউয়ের হাতের রান্না কত মিষ্টি। রান্না মিষ্টি হলেও হতে পারে, কিন্তু বইয়ের মুখ ঝামটাটা যে ভীষণ তেতো গো মাসি। তার চেয়ে এই বেশ ভালো আছে। আর তুমি থাকতে আমাদের চিন্তা কি বলো? বলছিলাম কি, এই কাল দুপুরে কি খাওয়াবে? ভালো কথা কানে না তুললে আমার কি, যত সব। আমি আর তোমাদের রান্না বান্না করে খাওয়াতে পারবো না, এই বলে দিলুম। গজগজ করতে করতে মেনকা মাসি রান্নাঘরে চলে গেল। মনে মনে মুচকি হাসল অরণ্য। মাসি মুখে যায় বলুক, সে তোর কাঁচা ছেলে নয়।
আগেই ফ্রিজ খুলে দেখে নিয়েছে মাটন ম্যারিনেট করা হয়েছে। নির্ঘাত তার অনারে কাল মাসি বিরিয়ানি করবে। তুই এখনো চিংড়ি ভাজা সাঁটাচ্ছিস? ঠিক রাত 11টায় সায়ন দত্তের ফ্ল্যাটে আমাদের অভিযান। কালো গেঞ্জি প্যান্ট পরবি, ঘড়িতে যেন রেডিয়াম না থাকে। নিকশ কালো অন্ধকারে পথ চিনে পৌঁছতে হবে, কেউ যেন আমাদের না দেখে ফেলে। ওখানে কি হবে রে ইন্দ্র, একটু হিন্ট দে। অ্যাকশন হবে বন্ধু, ধুমধুমার অ্যাকশন। গেলেই দেখতে পাবি। অনেক সাঁটিয়েছিস, পারলে আধ ঘন্টা একটু ঘুমিয়ে নে। এবারের কেসটায় ইন্দ্র যেন একটু বেশি হেঁয়ালি করছে। কে ঠিক খুন করতে পারে সায়ন দত্তকে? অতুলচন্দ্র, অয়ন নাকি রোহিত? কিন্তু ইন্দ্র যে বলল নিজের জালে নিজেই জড়িয়ে খুন, উত্তর কিচ্ছুটি মাথায় ঢুকছে না। রাতে যা হবে দেখা যাবে, হাঁক তাহলে একটু ঘুমিয়ে নেওয়াই ভালো। রাত তখন 11টা। সায়ন দত্তের ব্যালকনির দরজার দুপাশে হাঁটু গেড়ে অপেক্ষা করছে দুই মূর্তি। ফ্ল্যাটটা নিকষ অন্ধকার, অমাবস্যার রাত, আকাশ জুড়েও আলোর দেখা নেই। বড় মশা রে ইন্দ্র। চাপা গলায় পড়ল অরণ্য। চুপ, একদম চুপ। ইন্দ্রের গলা ততোধিক চাপা। খানিকক্ষণ কোনো সারা শব্দ নেই। ইন্দ্রর মনে হচ্ছিল আজ বোধহয় পাখি আর দানা খেতে আসবে না। কিন্তু পুলিশি পাহারা তুলে নেওয়া হয়েছে শুনেও কি সে অপেক্ষা করবে? এত ধৈর্য কি তার আছে? থাকলে জানতে হবে মনুষ্য চরিত্র সম্বন্ধে ইন্দ্রজিৎ এতদিন যা বিশ্লেষণ করেছে তার অনেকখানি ভুল। এমন সময় বারান্দায় ঝুপ করে মৃদু শব্দ। আপনা আপনি ইন্দ্রের আঙুল ঠোঁটে চলে গেল। দেওয়ালের গায়ে হেলান দেওয়া মই খসটানোর মৃদু আওয়াজ ছাড়া কোনো শব্দ নেই। ইশারা পেতেই উঠে দাঁড়ালো অরণ্য। শানিত গলায় বলে উঠল ইন্দ্রজিৎ, কোনো লাভ নেই অতুল বাবু, বেগার খাটছেন আপনি। এসির আউটডোর ইউনিটের বক্সে হিরে নেই, হিরে আমার কাছে। কোনো প্রস্তুতির সুযোগ না দিয়ে অতুল চন্দ্র ইন্দ্রের ঘাড়ে ঝাঁপিয়ে পড়ল। ঝটাপটি বেঁধে গেল দুজনের মধ্যে। ক্যারাটের পাঁচে ইন্দ্র যখন অতুলকে ধরাশয়ী করে ফেলেছে, ঠিক তখনই সায়ন দত্তের ফ্ল্যাটের কলিং বেলটা বেজে উঠল। অরণ্য দরজা খুলে দিতেই ইন্দ্রর সাদর আহ্বান শোনা গেল। এসো সোমনাথ, এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এই নাও তোমার হিরে চোর। এর জন্যই মারা গেছেন সায়ন দত্ত। গল্পের লেজা মুড়ো কিছুই তো পরিষ্কার হলো না দাদা। সায়ন দত্তকে কি অতুলচন্দ্র হীরের লোভে খুন করেছে? পুলিশি বেষ্টনীর মধ্যে হঠাৎই হাউমাউ করে চেঁচিয়ে উঠল অতুল চন্দ্র। আত্মরক্ষার অধিকার সবার আছে। সায়ন দত্ত আমাকে মারতে চেয়েছিল, আমি কেবল নিজেকে রক্ষা করেছি। সেদিন রাতে ওকে না মারলে ওই আমায় এই দুনিয়া থেকে সরিয়ে দিত। গম্ভীর মুখে বলল ইন্দ্রজিৎ। অতুলচন্দ্র একদম সত্যি কথা বলছে। সেদিন যদি সায়ন দত্তকে প্রাণে না মারত, তাহলে অতুলচন্দ্র নিজেও প্রাণে বাঁচত না। এই সেই হিরে সোমনাথ, এর জন্যই এত কাণ্ড। সোমনাথ ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, মহামূল্যবান জিনিস কোনো খুনই হওয়া কিছুই বিচিত্র নয়। আন্দাজ করতে পারবেন ইন্দ্রদা এরকম দাম হবে? লাখ 20 কি তারও বেশি। অত্যন্ত মূল্যবান এই হিরে। অবাক গলায় অরণ্য বলল, তুই কি করে জানলি যে হিরেটা এসির আউটডোর ইউনিটের মধ্যেই লুকানো আছে? জানতাম না, আন্দাজ করেছিলাম। রোহিত একটা কথা বলেছিল, তোরা অমল দিসনি। রোহিতরা চলে আসার সময় সায়ম এসির আউটডোর ইউনিটে কি সব খুটখাট করছিলেন। আমি রোহিতকে প্রশ্ন করে জানতে পেরেছিলাম কাল সন্ধে অবধিও ঘর দিব্যি ঠান্ডা হচ্ছিল। জল পড়া বা ঠান্ডা না হওয়ার মতন কোনো সমস্যাই দেখা যায়নি। তাহলে হঠাৎ কি হলো? ঠিকঠাক এসি গড়বড় করছে এমন মিথ্যে কেন বললেন সায়ম? আউটডোর ইউনিট নিয়ে অত ঘাঁটাঘাঁটি বা কেন? সায়ন দত্তের ফ্ল্যাটে ফিরে গিয়ে সবটা আবার ভালো করে খুঁজি। রিমোট দিয়ে চালাতে গিয়ে দেখি এসি কাজ করছে না। আমার সন্দেহটা সিদ্ধান্তে বদলাতে বেশি দেরি হয় না। দেখি রোদ জলের হাত থেকে বাঁচানোর জন্য আউটডোর ইউনিটটা বারান্দার ভেতরে লাগানো হয়েছে। সেই জন্যই ঘরের অ্যালুমিনিয়াম মই বেয়ে সায়ন দত্ত খুটখাট করতে পারছিল। আর সাবধানতা অবলম্বন করে হিরে সুরক্ষিত রাখার জন্য কানেকশনটা অফ করে রেখেছিল।
ধুয়ে ধুয়ে চার করতে বেশি সময় লাগেনি। বুঝে গেছিলাম হিরেটা কোথায় আছে। সে তো বুঝলো, কিন্তু অতুলচন্দ্রই যে খুনটা করেছে সেটা বোঝা গেল কিভাবে? অতুল চন্দ্র তো খুনটা করেন। আসলে খুনটা করতে গেছিল সায়ম। প্ল্যানটা ভালোই ছকেছিল, কিন্তু অতুল চন্দ্র যে ব্যাপারটা ধরতে পেরে পাল্টা চালে কিস্তিমাত করে দেবে, সায়ম দত্ত মোটেই তা ভাবতে পারেনি। কিন্তু নিজের ঘরে খুন করলে পুলিশের পুরো সন্দেহই তো সায়ন দত্তের ওপরে পড়তো। তা সত্ত্বেও এই রিস্ক নিল কেন? অত বোকা, এমন রিস্ক এমনি এমনি কেউ নেয়? উপায় ছিল না বলে। আসলে দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ যেভাবেই হোক প্রথমে পথের কাঁটাকে সরাতে চেষ্টা করে। অতুল চন্দ্র অত দামি হিরেটা চেয়ে বসে, অথচ প্রাণ থাকতে সে হিরে সায়ম দত্ত হাতছাড়া করবে না। কিন্তু হিরে না দিলে বিপদে পড়তে হবে। অতুল বড় সহজ মানুষ নয়। অগত্যা সে একটা গভীর পরিকল্পনা ফাঁদল। ও একটা কথা সোমনাথ, খুন মোটেই সে নিজের ফ্ল্যাটে করতে চায়নি। অতুলের থেকে আরো একদিন সময় চেয়ে নিয়ে মারণ সিগারেট তার হাতে ধরিয়ে ফ্ল্যাট থেকে বের করে দিতে চেয়েছিল। ও জানতো চেইন স্মোকার নেশারু অতুল সিগারেটের ভেতরে থাকা নিষিদ্ধ মাদক দ্রব্যের আহ্বান প্রত্যাখ্যান করতেই পারবে না। তারপর অতুল কোথায় কিভাবে মরে পড়ে রইল সে ব্যাপারে সায়ম দত্ত কি জানে। কিন্তু বিপদ কিসের বিপদ? অতুলের মতো বীমা এজেন্ট কিভাবে একজন রত্ন ব্যবসায়ীকে বিপদে ফেলতে পারে? আর তাছাড়া ওই মাদক, সায়ম দত্ত মাদক পেল কোথায়? সাংবাদিক হয়ে তুই এমন একটা প্রশ্ন করছিস অরণ্য? পয়সা দিলে এ শহরে কি না পাওয়া যায়। নিষিদ্ধ মাদক এমন কি জিনিস? খবর নিয়ে জেনেছি সায়ম দত্ত হাতে সিগারেট বানাতো, কেউ চাইলে বানিয়ে দিত। কাজেই বুঝতেই পারছো সিগারেটের মধ্যে নিষিদ্ধ মাদক ব্যবহার করা তার পক্ষে অসম্ভব কিচ্ছু নয়। প্রশ্ন করছিলে না কিভাবে একটা সাধারণ বীমা এজেন্ট নাম করা রত্ন ব্যবসায়ীকে বিপদে ফেলতে পারে? সেই কারণটাই আমি প্রথমে ধরতে পারছিলাম না। সন্ধ্যাবেলা তোমার ফোন আমার অনুমানের ওপর শিলমোহর দিল। বলো সোমনাথ, তুমিই বলো। সায়ম দত্তর পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর কারণ হিসাবে এক অদ্ভুত ধরনের বিষাক্ত জিনিসের হদিশ পাই। এই বিষাক্ত লতা বিভিন্ন রকম মূল উপাদান দিয়ে তৈরি হয়, প্রাকৃতিক জিনিস। তবে উপাদানগুলো এখন আমাদের অজানা। মানব শরীরে গিয়ে ক্ষতি করে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু বিষটা যে কি সেটা ঠিক বোঝা যাচ্ছে না। অর্থাৎ নতুন কোনো বিষ যা এখনো মার্কেটে আসেনি, যেটা এলে আমরা জানতে ঠিকই পারতাম। আগেই এই ব্যাপারে ইন্দ্রদা আমায় সতর্ক করেছিল। ইন্দ্রদার কথা মতো আমি এই নির্দিষ্ট ঠিকানায় হানা দিই। বাড়িটা এক বিজ্ঞানীর, নাম অংশুমান সেন। হ্যাঁ, জেরার মুখে তিনি বলেন তার চেনা এক বিষাক্ত লতার সঙ্গে বিভিন্ন ধরনের রাসায়নিক মিশিয়ে এক নতুন ধরনের বিষাক্ত পদার্থ আবিষ্কার করেছেন তিনি। সেই জিনিসই তামাকের সঙ্গে মেশালে ভয়ানক বিষে পরিণত হয়। ধোয়া টানার খানিকক্ষণের মধ্যেই ভবলীলার সাঙ্গ হয়ে যেতে পারে। অবশ্য পেটেন্ট এখনো নেওয়া হয়নি, আরও কিছু পরীক্ষা এখনো বাকি আছে। ভদ্রলোক জানিয়েছিলেন তিনি সায়ম দত্তকে চিনতেন, পারিবারিক বন্ধু হন। তার ছেলের বিয়ের সময় মূল্যবান স্টোনের সাপ্লাইও দিয়েছিলেন। ভদ্রলোক জানিয়েছিলেন তিনি সায়ম দত্তকে চিনতেন, পারিবারিক বন্ধু হন। তার ছেলের বিয়ের সময় মূল্যবান স্টোন সাপ্লাই দিয়েছিলেন। কথার প্রসঙ্গে আরও জানান যে দিন কতক আগে সায়ম দত্ত ল্যাবে এসেছিলেন। খানিক গল্প টল্প করে অয়নাংশ একটু ওয়াশরুমে যান। ওয়াশরুম থেকে বেরোতেই খাপছাড়াভাবে বিদায় জানিয়ে সায়ম দত্ত চলে আসেন। অয়নাংশ এখন আমাদের হেফাজতে, যদিও হয়তো ওপর মহলের চাপে তাকে ছেড়ে দিতে হবে। এবার বুঝলি তো অরণ্য কিভাবে বিষের হদিশ পেল সায়ম দত্ত? সোমনাথ থামতেই ইন্দ্রজিৎ বলতে শুরু করলো। অতুলকে না মেরে উপায় ছিল না। নিয়মিত ব্ল্যাকমেলিং এর শিকার হতে হতে দেওয়ালে পিঠ থেকে গেছিল। অথচ সবাই তো বলল সায়ম দত্ত আর অতুল চন্দ্র দুজনে নাকি বহুদিনের ঘনিষ্ঠ বন্ধুত্ব। অতুলই তো নাকি সায়ম দত্তকে এই কমপ্লেক্সের ফ্ল্যাট কিনতে বলেছিল। বলেছিলই তো, ব্ল্যাকমেলের পাত্র চোখের সামনে থাকলে তো ভালোই। চোখের আড়ালে গেলে কাজকর্মের প্রতি নজর রাখা, দহন করা সহজে চলতো কি? ফ্ল্যাট না কিনে সায়ম দত্তের উপায় ছিল না। বড়শি তখন গলায় গেঁথে গিয়েছিল। কিন্তু অতুল চন্দ্র হিরে চাইলেও আর সায়ম দত্ত দিতে রাজি হয়ে গেল? এত সোজা ব্যাপার না। সায়ম দত্ত আপত্তিও তো জানাতে পারতো। পারার মতন অবস্থা তার ছিল না। পারিবারিক সম্মানকে কে না প্রাধান্য দেয়?
রত্ন বিক্রেতা সায়ন দত্তের এমন গুপ্ত কথা জেনে গিয়েছিল অতুলচন্দ্র যে তার কথা মেনে চলা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। এক প্রকার বাধ্য হয়েই সায়ন দত্ত হিরে দিতে রাজি হয়ে যায়, আর ভেতরে ভেতরে অতুলকে সরিয়ে দেওয়ার ছক সাজাতে শুরু করে। কি মশাই, ঠিক বলছি তো? তা বিমার কাজ করার পাশাপাশি ঠিক কতজনকে ব্ল্যাকমেল করতেন নিজের রোজগার বাড়ানোর জন্য? সে কথাটা নিজের মুখে বলে দিলে আমাদের কাজের একটু সুবিধা হয় আর কি। কথা না বলে জ্বলন্ত চোখে একবার ইন্দ্রজিতের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল অতুল। সেদিকে তাকিয়ে হালকা হাসলো ইন্দ্রজিৎ। বাড়ি বাড়ি পলিসি করতে গিয়ে আলাপি অতুল দিব্যি তাদের সঙ্গে ভাব জমিয়ে ফেলত, আর তারাও ঘর গেরস্থালির কথাও বিশ্বাস করে অনায়াসে বলতে পারত অতুলের কাছে। অতুলচন্দ্র হয়ে উঠত তাদের ঘরের লোক, আত্মার দোসর। কিছুদিন এই গল্প আড্ডার পর বাড়ির কর্তাদের নেশার থেকে নিয়ে যেত অতুল। নেশা বাড়ানোর জন্য মিশিয়ে দিত বড়ি। ঘনিষ্ঠ বন্ধুকে কেই বা সন্দেহ করে? নেশার ঘরে কেউ যদি নিজের জীবনের কোনো গোপন কথা বলে ফেলত, তখনই কেল্লা ফাতে। কিছুদিন পর থেকেই অতুল দোহন শুরু করে দিত। বিমা এজেন্টের ভেগ ধরে ভালোই একটা জাল বিছিয়েছিল অতুল। সেই জালে যারা ফেসেছে তারাই জানে কি ভয়ঙ্কর সে ফাঁস। সায়ন দত্ত কি এমনিতেই এক প্রতারণার শিকার? ঠিকই ধরেছ, কিন্তু সায়ন দত্তের গল্পটা আলাদা। স্ত্রীর নামে বেশ বড় অঙ্কের বীমা করেছিল সায়ন। বছর 3 ধরে নিয়মিত প্রিমিয়ামের অঙ্ক জমা দেয়। ভেতরে ভেতরে ছক সাজাতে থাকে। একদিন যা ঘটাচ্ছিল তাই ঘটল। অ্যাক্সিডেন্টে মারা গেলেন স্ত্রী। কাজটা ছিল নিখুঁত একটা খুন, কিন্তু দুর্ঘটনা দেখিয়ে এজেন্টকে হাত করে পুরো টাকাটাই নিজের পকেটে পড়ে। অবশ্য এজেন্টকেও পাওনা থেকে কিছু অংশ ভাগ হিসাবে দেয়। পরবর্তীকালে সেই টাকা দিয়েই সায়ন দত্ত রত্নের ব্যবসা বাড়িয়ে তোলে। দামি দামি রত্ন বিক্রি করে দ্রুত রত্ন ব্যবসায়ী মহলে পরিচিত মুখ হয়ে ওঠে। কিন্তু এসবে অতুলচন্দ্রের ভূমিকাটা কি? আর সায়ন দত্ত কি কোনোদিন নেশার ঘুরে এসব কথা বলে ফেলেছিল? কিন্তু নিজের এত বড় সিক্রেট কেউ কখনো ডিসক্লোজ করে? না, সায়ন দত্ত অত কাঁচা খেলোয়াড় ছিল না, কিন্তু বলে ফেলেছিল অন্য একজন, সায়ন দত্তের সেই এজেন্ট। কালের নিয়মে বুড়ো হয়েছে সে শুনেই অতুলচন্দ্র নিজের প্ল্যান ঠিক করে নেয়। ততদিনে সায়ন দত্ত উচ্চবিত্ত, ক্রেতা মহলে যথেষ্ট পরিচিত মুখ। সততার সঙ্গে কাজ করায় বিজনেসও বেড়েছে দ্রুত। ব্যবসায়ী সার্কিটে এমন একটা কেচ্ছা হঠাৎ করে সামনে এলে সুনাম তো যাবেই, ব্যবসাও ডুবতে সময় নেবে না। কাজেই টাকা দিয়ে অতুলের মুখ বন্ধ করতে এক প্রকার বাধ্য হয় সায়ক। সোনার ডিম দেওয়া রাজহাঁসকে চোখ ছাড়া করতে চায়নি অতুল। কথা মতো এই আবাসনে ঘাঁটি গাড়ে সায়ন দত্ত। এত কথা তুই জানলি কি করে? ঘটনার সময় তুই তো আর সেখানে উপস্থিত ছিলি না। এই ডায়েরিটা পড়ে অতুলও তেমন আমার ওপর নজর রাখছিল, আমিও তেমনি অতুলের ওপর নজর রাখছিলাম। ও ঘরের বাইরে যেতেই মাস্টার কি দিয়ে ফ্ল্যাটে ঢুকে আমি টেবিলের নিচে সেলোটেপ দিয়ে যে ডায়েরিটা আটকানো ছিল সেটাকে খুঁজে পাই। আমার চোখে ফাঁকি দিতে পারেনি অতুল। ভাগ্যিস মোবাইলের মতন আধুনিক ডিভাইসে ও ভরসা করতো না, ভাবতো হারিয়ে গেলে সে বিপদে পড়বে। এ নাও, এই সেই ডায়েরি। এতে অতুলের সব কীর্তিকলাপ লেখা আছে। তোকে আমি ছাড়বো না, একবার জেল থেকে বেরোই। স্থান কাল পাত্র ভুলে অতুল চেঁচিয়ে উঠল। পরক্ষণেই নিচু করে নিল মাথা। বুঝলাম, কিন্তু অনেক দিন ধরেই তো শোষণ পর্ব চলছিল, তাহলে হঠাৎ এই এতদিনে সায়ন দত্ত অতুলচন্দ্রকে খুন করার সিদ্ধান্ত নিল কেন? দামি হিরেটা যে সায়ন দত্তের হাতে আসতে চলেছে তা অতুলচন্দ্র কোনোভাবে জানতে পেরেছিল। ঠিক কিভাবে পেরেছিল তা আমার জানা নেই, তবে যারা ব্ল্যাকমেলার হয় তারা শশীতে সব খবরাখবরই রাখার চেষ্টা করে, হয়তো সেই সূত্রেই। এরপর হিরেটার দাবি করে বসে অতুল। সায়ন দত্ত বোঝে জল এবার মাথার ওপর উঠতে চলেছে। সে একটা দুরন্ত প্ল্যান বানায়। ফুল প্রুফ না হলেও পুলিশ তাকে সহজে অভিযুক্ত করতে পারবে না। ফ্ল্যাটের বাইরের করিডোরে বা কমপ্লেক্সের কোথাও কিংবা নিজের ফ্ল্যাটে অতুলচন্দ্র মারা গেলে তার দায় কোনোভাবেই সায়ন দত্তের উপর বর্তায় না। পুলিশ জেরা করতে এলে অয়ন আর রোহিত
দুজনেই সাক্ষী দেবে বিশেষ কাজের জন্য সেদিন অতুলচন্দ্র আগে ভাগেই সায়ন দত্তের ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে গেছিল। কাজেই সে নিরাপদেই থাকবে, সহজে কেউ তাকে খুনের অভিযোগে অভিযুক্ত করতে পারবে না। প্ল্যানটা ভালোই ফেটেছিল, কিন্তু অতুলচন্দ্রের পাল্টা চালে সায়ন দত্ত কিস্তি মাত হয়ে গেল। সবই বুঝলাম দাদা, কিন্তু অতুলচন্দ্র এমনটা করতে গেল কেন? খুন করলে শাস্তি তো পেতেই হবে, সেই বোধটা কি তার ছিল না? লোভে মানুষের বুদ্ধিবৃত্তি নষ্ট হয়। অতুল ভালো করেই জানতো হিরেটা ভীষণ দামি, সহজে সায়ন দত্ত হাতছাড়া করবে না। হঠাৎ বন্ধু বৎসল গৃহস্বামীর মতন নেশা ভরা হাতে বানানো সিগারেট অফার করায় অতুল দত্তের সন্দেহ হয়, যে পেশায় ব্ল্যাকমেলার সে কি সহজে কাউকে বিশ্বাস করতে পারে? ধোঁয়াতে থাকা সিগারেটটা সায়ন দত্ত অ্যাস্ট্রেতে রেখেই সে বদলা বদলি সেরে ফেলে। তারপরের ঘটনাটা তো আপনারা সকলেই জানেন। কিন্তু পরের দিন অতুলচন্দ্র আবার এই ফ্ল্যাটে ফিরে এলো কেন? ভালো করেই যে জানতো যে ফিরে এলে বিপদের আশঙ্কা রয়েছে। পুলিশ পাহারা তুলে নেওয়ায় আর সায়ন দত্তের মৃত্যুকে আত্মহত্যা বলে প্রচার করায় অতুলচন্দ্র একটু বেশি সাহস হয়ে উঠেছিল। ভেবেছিল ফ্ল্যাটে ঢুকলেই হিরেটা খুঁজে পেয়ে যাবে। সায়ন দত্তকে মৃত অবস্থায় দেখে অতুল সেদিন ঘাবড়ে গিয়ে ফ্ল্যাট থেকে পালিয়ে যায়, কিন্তু দামি হিরের আশা ছাড়তে পারে না। রোহিতের মুখে শোনে সায়ন দত্ত সেদিন রাতে এসির আউটডোর ইউনিট পরীক্ষা করছিল। যা বোঝার বুঝে যায় অতুল। পুলিশ পাহারা তুলে নিয়েছে দেখার পর গভীর রাতে সে ব্যালকনি দিয়ে ভেতরে আসার চেষ্টা করে। উদ্দেশ্য ছিল এসির আউটডোর ইউনিট থেকে হিরেটা নিয়ে ব্যালকনি পথেই অদৃশ্য হয়ে যাওয়া। তারপরের গল্প তো তুই জানিস। আমার কাজ শেষ, এবার পুলিশের কাজ শুরু। অনেক ধন্যবাদ ইন্দ্রদা, আপনার বিশ্লেষণ দক্ষতায় কেসটা অনেক সহজ হয়ে গেল। সহজেই আমরা খুনির নাগাল পেলাম। করমর্দন সেরে হাত করা পড়া অতুল চন্দ্রকে ভ্যানে তুলে বেরিয়ে গেল সোমনাথ। অরণ্য হাসল। সায়ন দত্ত মার্ডার কেস মিটল তাহলে, কিন্তু হিরেটা কোথায়? আরে চোখে দেখলামই না তো। পকেট থেকে এক কুঁচফল সাইজের হিরে বের করে আনলো ইন্দ্রজিৎ। তার ঔজ্জ্বল্যে যেন গোটা ঘরখানা ধাঁধিয়ে গেল। শুনছিলেন অনিন্দিতা দাশের কলমে হীরক রহস্য। কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল দিগন্ত, মৃন্ময়, ইন্দ্রনীল, জয়দীপ, জয়, সুদীপ্ত, মৌসুমী ও আমি রাজদীপ। ফিরব আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।